কোটা আন্দোলন থেকে ছাত্র জনতার অভ্যুত্থান, একটি স্বৈরাচারী ও খনি শাসক থেকে নতুনভাবে দেশ স্বাধীনতার ডকুমেন্টারি। বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আলোচিত একটি বিষয় হচ্ছে কোটা পদ্ধতি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬% নিয়োগই হয়ে থাকে কোটা থেকে। বাকি ৪৪% নিয়োগ দেওয়া হয় সাধারণ চাকরির প্রার্থীদের মধ্য থেকে। তার মানে এইসব নিয়োগে প্রকৃত মেধাবীরা বৈষম্যের শিকার, বা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না। উক্ত কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছিল। এই আন্দোলনটি এক পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কোটা আন্দোলনের A to Z উপস্থাপন করব। সর্বপ্রথম ২০১৮ সালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল মামুন এবং তার সহযোগী নুরুল হক নূর ও রাশেদ খানের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। ফেব্রুয়ারি মাসে শুরু প্রথম দফার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল। ওই বছরের ৪ অক্টোবর কোটা প্রথা বাতিল প্রসঙ্গে পরিপত্র জারি করে সরকার। ৬ বছর পর আবার বাংলাদেশে একটি কোটা বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে ৬৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়, যেখানে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২৩ জন সমন্বয়ক রয়েছেন। আন্দোলনকে শক্তিশালী ও কৌশল অবলম্বন করতে এবার একক কাউকে মুখপাত্র নির্বাচন করা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সরকার বিরোধী রাজনীতির প্ল্যাটফর্ম না এবং এই আন্দোলনকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৫ জুন ২০২৪ বুধবার বাংলাদেশে এবার পুনরায় কোটা আন্দোলনের সূচনা হয় ২০২৪ সালের ৫ জুন। সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেড মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে রায় দেয় আদালত। এর পরের দিন পরিপত্র বাতিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর ৬ জুন ২০২৪ থেকে ১৩ জুলাই ২০২৪ পর্যন্ত রোদ বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল, স্বল্পমেয়াদী রাস্তা অবরোধ, বাংলা ব্লকেড, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে। ১৪ জুলাই রবিবার জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এদিন গণভবনে চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আন্দোলনকারীরা এই মন্তব্যকে তাদের জন্য অবমাননাকর মনে করে রাতে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। সেসব মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেয়, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার? তারা আরও স্লোগান দেয়, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ১৫ জুলাই সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দিবে বলে মন্তব্য করেন। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তার জবাব তারাই দেবে। এরপর দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগ কর্মীরা হাতে লাঠি সোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বোনদের উপর নির্মমভাবে প্রহার করে এবং ছাত্রদেরকেও নির্যাতন করে। আন্দোলনকারীদের মারধর করা হয়, গুলিও করতে দেখা যায়। ছাত্রলীগের দ্বারা বহু মেয়ে লাঞ্ছিত হয়। দেশের বিভিন্ন স্থানে হামলা হয়। আহত ২৯৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ১৬ জুলাই বিকাল ৩টায় সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার। আগের দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলার ফলে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। দিনভর দেশ জুড়ে চলে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ। আন্দোলনকারীদের উপর পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলি নিক্ষেপ করতে থাকে। আর ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং পিস্তল বন্দুক নিয়ে হামলা করে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ সহ নিহত হয় ৬ জন। চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন এবং রংপুরে ১ জন। সরকার বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করে। রাতে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। মধ্যরাতে বন্ধ করে দেওয়া হয় মোবাইলের 4G নেটওয়ার্ক। ১৭ জুলাই বুধবার ২০২৪ সকালে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কয়েক দফা হামলা, পাল্টা হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ক্যাম্পাস থেকে বিতরণ করেন শিক্ষার্থীরা। দুপুর থেকেই সারা দেশে ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলতে থাকে। বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না। ৬ জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন তিনি। ১৮ জুলাই বৃহস্পতিবার ২০২৪ সকাল থেকেই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশ ছিল প্রায় অচল। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা, গুলি ও সংঘাত বাড়তে থাকে নিহতের সংখ্যা। অন্তত ৪১ জন নিহতের খবর পাওয়া যায় এদিন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারী ও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিলে পুলিশ সদস্যরা পাশের কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিতরে ঢুকে যায়। পরে হেলিকপ্টার দ্বারা অবরুদ্ধ পুলিশ সদস্যদেরকে উদ্ধার করা হয়। বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীরা রামপুরা বিটিভি ভবন ও পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। মিরপুর ১০-এর গোলচত্বর ওভারব্রিজে আগুন দেওয়া হয়। ফলে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। মহাখালী ও নাখালপাড়ায় রেলপথ অবরোধের কারণে দুপুর থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উত্তরার আজমপুর ও জমজম টাওয়ারের সামনে আন্দোলনকারীরা, স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে অস্ত্র নিয়ে নিরীহ ছাত্রছাত্রীদের উপর গুলি করতে দেখা যায়।
এছাড়াও শনির আখড়া ও যাত্রাবাড়িতে পুলিশের সাথে আন্দোলনকারী ও ছাত্র জনতার প্রায় ৬-৭ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। ক্যাম্পাসগুলোতে সংঘর্ষ ও সহিংসতার প্রেক্ষাপটে বুধবার বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় প্রশাসন একযোগে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে। এর আগে মঙ্গলবার এই নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীরা তা প্রত্যাখ্যান করে। সারা দেশে আরও ২০০ প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়। ১৭ জুলাই থেকে ১৮ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত সারা দেশে প্রায় ২৫টি আগুনের সংবাদ পেয়েছে বলে অবহিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তীব্র আন্দোলনের প্রেক্ষিতে ৭ আগস্টের পরিবর্তে আইনমন্ত্রী কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী রোববার হবে বলে মিডিয়াকে অবহিত করেন। অন্যদিকে কেবল কোটা সংস্কারেই ফয়সালা হবে না বলে হুমকি দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। আর সেই সাথে আজকে শেষ করছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।